চন্দনপুর গ্রামের একটি পুরনো হাভেলি ছিল। সেই হাভেলিতে থাকত এক বৃদ্ধ শাশুড়ি, তার 2 ছেলে, 2 বউ এবং তাদের বাচ্চারা। বাড়িটাও ছিল ভরপুর, কিন্তু ছোট ছেলের চলে যাওয়ার পর যেন উঠোনের রৌনকও তার সঙ্গে চলে গেল। শাশুড়ির ঝোঁক সব সময় বড় ছেলের দিকেই ছিল। তার কাছে সেটাই ঠিক মনে হতো, যা বড় ছেলে এবং তার স্ত্রী যা বলতো। আম্মা, এখন আর কথা এড়িয়ে লাভ নেই। সুনিতার মেয়ে এখন বড় হয়ে গেছে। তার পড়াশোনা, তার কাপড়, তার খরচ সবই বাড়ছে। বাড়ির খরচ আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। জমি থেকে আয়ও কমে গেছে, তার উপর দুজনের আলাদা খরচ। আমরা আর কতদিন এভাবে সামলাবো? আরে মা, মহেন্দ্র মারা যাওয়া প্রায় 1 বছর হয়ে গেছে, আর কতদিন আমরা দুজনে এইভাবে ওদের খরচা উঠাবো? ঠিকই বলছো বাবা। মহেন্দ্রের যাওয়ার পর তাদের ভরসাও চলে গেছে। আমরা আর কতদিন অন্যের বোঝা বইব? হ্যাঁ আম্মা, এটাই ঠিক। পেছনে যে পুরনো ঝুপড়ি আছে সেটাই তাদের জন্য ঠিক হবে। পরের দিন সকালে বিদ্যা দেবী সুনিতার কাছে যায়। রুহি মেঝেতে বসে পড়াশোনা করছিল। তখনই বিদ্যা দেবী ঘরে ঢুকল। বৌমা, তোমার সঙ্গে কিছু কথা আছে। জি, বলুন মাজি। বৌমা, এখন আমাদের রুহির বিয়ে দিয়ে দেওয়া উচিত। তার বয়স হচ্ছে, আর মেয়েদের জন্য এত পড়াশোনা যথেষ্ট। এটা শুনতেই রুহির মুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেল। মাজি, আপনি এটা কি বলছেন? রুহি ডাক্তার হতে চায় এবং তার বাবার স্বপ্ন ছিল যে তার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। স্বপ্ন দেখা সহজ বৌমা, সেগুলো পূরণ করতে টাকা লাগে। মহেন্দ্র এখন নেই, তোমাদের দুজনের খরচ কে বহন করবে? সুনিতার চোখ ভরে উঠল। আমরা বোঝা নই মাঝে। এই বাড়ি যতটা বীরেন্দ্র ভাইয়ার, ততটাই মহেন্দ্রেরও ছিল। আমাদের কি কোনো অংশ নেই? এমন সময় দরজা খুলে যায়। বীরেন্দ্র এবং ললিতা ভেতরে আসে। কথা সোজা সুনিতা, যখন ভাই নেই তখন তোমার এখানে থাকা ঠিক নয়। পেছনে যে পুরনো বাড়িটা আছে সেটাই তোমাদের জন্য ঠিক হবে। ঠিক সেই সময় রুহি দাঁড়িয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠ ছিল পরিষ্কার। চাচাজি, এই বাড়ি আমাদেরও। যদি বাবা থাকতেন তাহলে কি তখনও আমাদের চলে যেতে বলতেন? চল রুহি, যে বাড়িতে নিজের থাকার অধিকার চাইতে হয় সেখানে থাকা ঠিক নয়। সুনিতা একটা ছোট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। রুহি তার বইগুলো বুকে জড়িয়ে ধরে আছে। দুজন দরজার দিকে এগিয়ে যায়। রুহি একবার ঘুরে হাভেলির দিকে তাকায়। মা, এটাই তো আমার শৈশব ছিল। এখানেই বাবা আমাকে পড়াতেন। এখানেই তিনি বলেছিলেন যে আমি অনেক দূর যাব। আমরা কি সত্যি সব ছেড়ে চলে যাচ্ছি? মা, বাড়ি দেয়াল দিয়ে তৈরি হয় না। বাড়ি সেই জায়গা যেখানে আপন মানুষরা পাশে দাঁড়ায়। যদি নিজের লোকই দূরে সরে যায়, তাহলে সেখানে থাকা মানে শুধু স্মৃতিগুলোকে কষ্ট দেওয়া। হাভেলি থেকে একটু দূরে পেছনের দিকে একটি পুরনো ঝুপড়ি দাঁড়িয়ে আছে। মাটির দেয়াল, এক কোণে একটি ভাঙা খাট পড়ে আছে। ছাদের এক এক কোণা দিয়ে হালকা রোদের আলো ভেতরে ঢুকছে। মা, আমরা কি এখানেই থাকব? এটা তো হাভেলি থেকে একেবারে আলাদা। হ্যাঁ রুহি, কখনো কখনো ভগবান আমাদের খালি হাতে রাখেন, যাতে আমরা নিজের পরিশ্রমে সব পূরণ করতে পারি। এই বাড়ি ছোট, কিন্তু এতে কারো কিছু বলার অধিকার নেই। মা, আমি পড়াশোনা ছাড়ব না। পরিস্থিতি যেমনই হোক, আমি বাবার স্বপ্ন পূরণ করব। সুনিতা তার দিকে তাকায়। চোখে জল আছে, কিন্তু গর্ব আছে। আর আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। এখন থেকে আমাদের ভরসা আমরা নিজেরাই। কেউ আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন থেকে নয়। ঝুপড়ির ভেতরে হালকা অন্ধকার। একটি ছোট তেলের ঢিবড়ি জ্বলছে। চুলা ঠান্ডা। রুহি কোণে বসে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে আস্তে করে জিজ্ঞেস করে, মা, বাবা থাকলে কি আমাদের এমনভাবে কখনো ঘুমাতে হতো না? হ্যাঁ, হয়তো না। কিন্তু তোর বাবা আমাদের দুর্বল হয়ে থাকতে শেখাননি। আজ আমরা না খেয়ে ঘুমাবো, কিন্তু কাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু হবে। এটা আমার প্রতিশ্রুতি। পরের দিন সুনিতা হাতে ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করছিল। দূর থেকে গ্রামের 3 জন মহিলা আসতে দেখা গেল। সুনিতার দিকে চোখ পড়তেই তারা থেমে গেল। আরে সুনিতা, তুই এখানে কি করছিস? এখন আমরা এখানেই থাকছি কাকিমা,
কিন্তু কি হয়েছে? কাল পর্যন্ত তো তুই সেই হাভেলির বউ ছিলি। গ্রামে নানা রকম কথা চলছে, আমরা ভাবলাম নিজেরাই জিজ্ঞেস করি। আপনারা শুধু এটুকু বুঝে নিন দিদি, এখন আমাদের আলাদা থাকতে হবে। বাড়ি বড় হোক বা ছোট, বাঁচতে তো নিজের জোরেই হয়। সত্যি বলি, তোর শাশুড়ি সবসময় বড় ছেলের দিকেই ঝুঁকেছিল। মহেন্দ্র থাকাকালীন সব ঠিক ছিল। তার চলে যাওয়ার পর বাড়ির রং বদলে গেল। সবকিছুই আমি বুঝতাম, কিন্তু কখনো কিছু বলিনি। ভেবেছিলাম নিজের বাড়ি, সব ঠিক হয়ে যাবে। তুই একা নস সুনিতা, পুরো গ্রাম তোর সঙ্গে আছে। তোর পরিশ্রম আর সততা সবাই জানে। আম গাছের হালকা ছায়ায় রুহি আর তার বন্ধু নন্দিনী একসঙ্গে বসেছিল। বাতাসে মাটির সোঁদা গন্ধ ভাসছিল। রুহি, মনে আছে তুই বলতিস যে তুই ডাক্তার হয়ে গ্রামে বিনামূল্যে চিকিৎসা করবে, যাতে কাউকে টাকার জন্য কষ্ট পেতে না হয়? আর তুই বলতিস আমি বড় হয়ে এমন একজন শিক্ষক হব যে বাচ্চাদের বকবে না, বুঝিয়ে পড়াবে। তাহলে সেই স্বপ্নগুলো এখনো আছে, নাকি কোথাও লুকিয়ে দিয়েছে? স্বপ্ন তো আছে, কিন্তু কখনো কখনো মনে হয় জীবন না জিজ্ঞেস করেই পরীক্ষা নিতে শুরু করে। পরীক্ষা তো তাদেরই হয় যাদের মধ্যে যোগ্যতা থাকে। তুই পড়াশোনায় সবচেয়ে ভালো। যদি তুই হাল ছেড়ে দিস, তাহলে বাকি মেয়েরা কার কাছ থেকে সাহস নেবে? নন্দিনী, এখন আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়তো আমার জন্য সহজ নয়। বাড়ির অবস্থা তো তুই দেখছিস, বই, ফি। আমাদের কাছে এত টাকা নেই যে আমি আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারি। টাকার অভাব মানেই স্বপ্নের অভাব নয় রুহি। পথ কঠিন, কিন্তু বন্ধ নয়। আমরা না হয় কোনো একটা উপায় বের করবই। তুই শুধু হাল ছাড়িস না। রুহি তার দিকে তাকালো। প্রথমবার তার মুখে ভয়ের চেয়ে বেশি ভরসা ছিল। সূর্য ডুবতে চলেছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। সুনিতা আর রুহি ঝুপড়ির বাইরে চুপচাপ বসেছিল। রুহির বইগুলো তার কোলে বন্ধ অবস্থায় পড়েছিল। ঠিক তখনই পিছন থেকে আওয়াজ এলো, সুনিতা, আরে তুই এখানে এভাবে মন খারাপ করে কেন বসে আছিস? দুজনেই ঘুরে তাকালো। সামনে লক্ষ্মী দাঁড়িয়েছিল, বহু বছরের পুরনো বান্ধবী। লক্ষ্মী, বুঝতে পারছি না কি করব। রুহির পড়াশোনা কিভাবে চলবে? ফি, বই, ইউনিফর্ম। আমাদের কাছে এত টাকা নেই। আমি চাইলেও কিছু করতে পারছি না। দেখ সুনিতা, কাঁদলে কিছু হবে না। কাজের পথ খুঁজতে হবে। শোন, গ্রামে যে নতুন সেলাই কেন্দ্রটা খুলেছে, সেখানে মহিলাদের কাজ শেখানো হচ্ছে। তুই তো আগেই সেলাই জানিস, সেখানে যোগ দিতে পারিস। ঠিক আছে লক্ষ্মী, আমি চেষ্টা করব। যদি আমার পরিশ্রমে রুহির পড়াশোনা চলতে পারে, তাহলে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। মা, আপনি সব সময় আমার জন্য সব করেছেন। আপনি যদি আবার সেলাই শুরু করেন, তাহলে আমিও আপনাকে সাহায্য করব। পরের দিন থেকেই সুনিতা লক্ষ্মীর সঙ্গে সেলাই কেন্দ্রে যেতে শুরু করল। সকালে